আসসালামু আলাইকুম। ত্রিভুজের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দিয়ে অল ক্লিয়ার। কথা যদি আমরা স্পষ্ট শুনে থাকি এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকি তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করবেন ইনশাল্লাহ। আজকে আমি যা পড়াবো তার কিছুই আপনাদের বাসায় পড়তে হবে না, জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখলেই হবে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে একটু করবেন, বাসায় আপনাকে কিচ্ছু পড়তে হবে না, ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসেই হয়ে যাবে। যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন সুতরাং আমি পড়ানো শুরু করে দিচ্ছি। আচ্ছা, সবাই অল ক্লিয়ার লিখছেন, তাহলে আমি একটু শুরু করে আমার কথাগুলো শুধু মনোযোগ সহকারে শোনেন, আর কিছুই না। আজকের ক্লাস খুব ইজি ক্লাস। আচ্ছা, প্রথমে আমরা পড়ানো শুরু করব টাইপ 1 থেকে। টাইপ 1 এর বিষয়টা একটু দেখেন, খুব মনোযোগ দিয়ে শুধু কথাগুলো শোনেন, আর কিছু না। আজকের ক্লাস খুব ইজি ক্লাস, বাসায় করতে হবে না। আচ্ছা, টাইপ 1 এ আমি তিনটা নোট দিছি। একটা হচ্ছে কি সকল ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আপনি সবসময় শিখছেন কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমি একটা এডিশনাল কথা অ্যাড করছি, সেটা কি সকল ত্রিভুজের। সকল ত্রিভুজের মানে কি আপনার ত্রিভুজটা সূক্ষ্মকোণী হইতে পারে, ত্রিভুজটা সমকোণী হইতে পারে, ত্রিভুজটা স্থূলকোণী হইতে পারে, ত্রিভুজটা সমবাহু হইতে পারে, ত্রিভুজটা সমদ্বিবাহু হইতে পারে, ত্রিভুজটা বিষমবাহু হইতে পারে। যেই রকমই হোক না কেন সকল ত্রিভুজের ক্ষেত্রে আমার তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তার মানে আপনি যখন একটা ত্রিভুজ আঁকবেন, দেখেন এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। যদি এই একটা ত্রিভুজ দেন, এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আপনি যে রকমই ত্রিভুজ নেন না কেন তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আচ্ছা, এই যে তিন কোণের সমষ্টি, এই তিন কোণের আরেকটা নামও বলতে পারেন অন্তস্থ কোণ। এগুলো কি ভিতরে না? অন্তস্থ কোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের অন্তস্থ কোণ কটা? একটা, দুইটা, তিনটা। আমি কি বুঝাতে পারছি? ভিতরে যেটা সেটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে সকল ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেলাম? তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তিন কোণের সমষ্টি বা অন্তস্থ কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি বা অন্তস্থ কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আর যদি বলা হয় ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি কত, তাহলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আপনি দুইটা জিনিস মনে রাখবেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা অন্তস্থ তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আর তিনটা বহিস্থ কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। আর যদি বহিস্থ আর অন্তস্থ কোণের সমষ্টি বলে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমাদের গল্প হচ্ছে তিনটা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি কি শুধুমাত্র যদি বহিস্থ বলে, আর যদি তিন কোণের সমষ্টি বা অন্তস্থ তিন কোণের সমষ্টি বলে, অথবা যদি অন্তস্থ আর বহিস্থ সন্নিহিত কোণের সমষ্টি বলে, তাইলে হচ্ছে আনসার 180 ডিগ্রি। এই জিনিসগুলো কি সবার মনে থাকবে? তার মানে শুধু তিনটি বহিস্থ কোণের সমষ্টি বললে হচ্ছে 360 ডিগ্রি, আর বাকি দুইটা বললে কি 180 ডিগ্রি। এই যে টাইপ 1 এর শুরুতে আমি যে আলোচনাটুকু লিখে দিছি, এই আলোচনাটা সবাই একবার রিডিং করবেন। এখান থেকে বিসিএস পিলিতে হয়তো বা কোশ্চেন আসবে না, কিন্তু অন্যান্য নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এতটুকু যদি সবাই বুঝে থাকে তাহলে একটু লেখেন ডি ডান, মানে ডিসকাশন ডান। আপনি কি ডিসকাশনটা খুব ভালো মতো বুঝছেন কিনা? আচ্ছা, যদি ডিসকাশন বুঝে থাকেন তাহলে আমরা টাইপ 1 সব ম্যাথই পারবো। আমি 6 নম্বর এক্সাম্পলটা তারপর একটু দেখাই দিয়েছি। এগুলো কিচ্ছু না, শুধু ডিসকাশন গুলো বুঝা। প্রত্যেকটা টাইপের যদি আপনি ডিসকাশন বোঝেন সবগুলো কোশ্চেন আপনি নিজেই সলভ করতে পারবেন। ওকে, আচ্ছা
এবার আসেন তাহলে আমরা এক্সাম্পল নাম্বার 6টা একটু দেখি। আমি তো বলছি আজকের পর বাসায় পড়তে হবে না, ক্লাসের পর ইনশাআল্লাহ ক্লাসেই কমপ্লিট করে দেবো। 6 কি বলছে দেখি, একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 160 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত? আচ্ছা আমরা শিখছি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা এইবার আপনারা বলছে দুটি কোণের সমষ্টি 160 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 160 ডিগ্রি মানে কি? মনে করেন হয় কোণ এ প্লাস কোণ বি সমান 160 ডিগ্রি দেওয়া আছে, অথবা কোণ বি প্লাস কোণ সি সমান 160 ডিগ্রি দেওয়া আছে, অথবা কোণ এ প্লাস কোণ সি সমান 160 ডিগ্রি দেওয়া আছে। মানে দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে কত? 160 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে 160 ডিগ্রি। তৃতীয় কোণটা যা জানি না ম্যাথমেটিক্সে, তাই কি এক্স, তাহলে বা এক্স সমান কত? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে 20 ডিগ্রি। সবাই মামলাটা বোঝেন, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এর মধ্যে দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে কত? 160 ডিগ্রি। ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স, তার মানে কি এই কোণটা বাইর করতে বলছে এক্স এর মান, তাহলে এক্স সমান কত? 180 মাইনাস 160, দ্যাট মিন্স হচ্ছে 20 ডিগ্রি। তার মানে তৃতীয় কোণের মান কত? 20 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? অথবা আপনি নর্মালি এভাবে চিন্তা করতে পারেন, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 2 কোণের সমষ্টি 160 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত? 3 কোণের সমষ্টি মাইনাস 2 কোণের সমষ্টি, দ্যাট মিন্স হচ্ছে 20 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আমরা টাইপ 1 পুরোটাই সবাই সলভ করে ফেলতে পারবো। আমি যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে টাইপ 1 আমরা নিজেরাই সলভ করতে পারবো। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? সবাই আমরা একটু ফিডব্যাক দেই, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? একটু কমেন্টে ফিডব্যাক দেন, ততক্ষণ আমি একটা ছবি আঁকবো আর একটা লেখা লিখবো। এটা যদি বুঝতে পারেন তাহলে টাইপ 2 শেষ। সবাই একটু ফিডব্যাক দেই। সবাই একটু আমরা ফিডব্যাক দিই, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এখন ভাইয়া টাইপ 2 আমি প্রথম যে 5 মিনিট আলোচনা করব, এই 5 মিনিট খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এই 5 মিনিট যদি মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে আপনার হচ্ছে টাইপ 2 ও শেষ। আচ্ছা আলোচনাটা একটু সবাই দেখেন, আমরা কখনো জ্যামিতির কোনো কিছু মুখস্থ করবো না, জ্যামিতি হচ্ছে বোঝার জিনিস। আচ্ছা আমি কি বললাম? ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, আচ্ছা মনে করেন এই একটা ত্রিভুজ এবিসি, এগুলো আপাতত দেখেন পরে। এই এবিসি একটা ত্রিভুজ, আমি বলছি কি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, এই বিসি বাহুকে মনে করেন বর্ধিত করলাম, বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে বহিস্থ মানে কি বাইরে উৎপন্ন কোণ। আমি ত্রিভুজ একটা নিলাম এবিসি, সবাই একটু মামলাটা বোঝেন, এই লেখাটা যদি বুঝতে পারেন আপনার টাইপ 2 শেষ। এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, খুব ভালো কথা। আমরা বললাম কি এই এবিসি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, মনে করেন বিসি বাহুকে বর্ধিত করলে আমার যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা কি বহিস্থ কোণ, তাহলে এটার নাম দিলাম আমি ডি। তাহলে বহিস্থ কোণটা কি? কোণ এসিডি। আচ্ছা কি বলছে? ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, কোন বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে? এই যে এটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ মানে এই বহিস্থ কোণের, দেখেন এই যে একটা ত্রিভুজ নিলাম এ বি সি, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এই তিনটা হচ্ছে অন্তস্থ কোণ। আচ্ছা এখন আমি এই বিসি বাহুকে বর্ধিত করলে এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ, তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা? কোনটা? এইটা আর এইটা। এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়, তাহলে এই যে বহিস্থ কোণটা এটার বিপরীত কোণ কোনটা? এইটা আর এইটা। এটা কিন্তু না, এইটা কিন্তু না। তাহলে আমরা কি শিখলাম থিওরামটা? ত্রিভুজের
একটি বাহুকে বর্ধিত করলে, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, করলাম বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, কোন বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে? কোণ এসিডি। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ, এই একটা হচ্ছে বিপরীত অন্তস্থ, এই একটা অবিপরীত অন্তস্থ, এই কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে বহিস্থ কোণ এসিডি সমান সমান কি? কোণ এ প্লাস কোণ বি। আমি কি বুঝাতে পারছি? তাহলে থিওরামটা কি? থিওরামটা হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণ উৎপন্ন হয় কি? এই যে কোণ এসিডি, তার বিপরীত অন্তস্থ, একটা হচ্ছে কোণ এ আর একটা হচ্ছে কি? কোণ বি। এই অন্তস্থ কোণটা সমষ্টির সমান। তার মানে বহিস্থ কোণ এসিডি সমান কি? কোণ এ প্লাস কোণ বি। এই কোণ এর কি লেখা যায়? কোণ বি এ সি, মানে মাঝখানে যেটা থাকে সেটারে কোণ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই এর লেখা যায় কি? কোণ বিএসি, আর এই বি রে লেখা যায় কি? কোণ এবিসি। তাহলে কোণ এ প্লাস বি, এটার পরিবর্তে আমি কিন্তু এরকম লিখতে পারি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি। মানে এই যে মাঝখানে যেটা থাকে সেটারে আমরা এরকম কোণ দিয়েও লিখতে পারি। তাহলে থিওরামটা কি? এটা কিন্তু মুখস্থ করার জিনিস না। ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। মানে বহিস্থ কোণ এসিডি সমান কি? কোণ এ প্লাস কোণ বি। এই কোণ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কোণ বিএসি। কোণ বি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কোণ এবিসি। আমি কি সবাই বুঝাইতে পারছি? যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো টি ডান। মানে থিওরামটা কি সবাই বুঝছি নাকি? এই থিওরাম যদি বুঝে থাকি তাহলে আমাদের টাইপ 2 এর ম্যাথ আমি এখন দেখাই দিলেই পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন, আমরা বুঝছি নাকি? সবাই আমরা একটু ফিডব্যাক দেই, আমরা কি বুঝতেছি নাকি? আচ্ছা, এবার আসেন তাহলে এক্সাম্পলটা আমরা একটু বুঝি। এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, আমরা শিখছি কি? আমাদের ফিগার ছিল কি? এই একটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের বিসি বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণ এসিডি, এটা সমান কি? কোণ এ প্লাস কোণ বি। এই তো শিখছি, তাই না? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। এবিসি একটি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজের, এবিসি একটি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ওই ত্রিভুজটির কোণ এ হচ্ছে 40 ডিগ্রি, কোণ বি হচ্ছে 60 ডিগ্রি, কোণ সি হচ্ছে 80 ডিগ্রি। কোণ এসিডির মান চাইছে, মানে এই কোণটার মান চাইছে, কোণ এসিডি। আচ্ছা, আমরা জানি কি কোণ এসিডি সমান সমান কি? কোণ এ প্লাস কোণ বি। তাহলে কোণ এর মান কত? 40 ডিগ্রি, আর কোণ বির মান কত? 60 ডিগ্রি। দ্যাট মিন্স কত? 100 ডিগ্রি। তাহলে আমাদের গল্পটা দাঁড়াইলো কি? আপনারে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করছি। করার পর আপনারা কোণ এর মান দিছে, কোণ বির মান দিছে, কোণ সির মান দিছে, দিয়া বলছে কোণ এসিডি বাইর করতে। আমরা জানি কি বহিস্থ কোণ এসিডি সমান সমান কি? কোণ এ প্লাস কোণ বি। তাহলে কোণ এর মান কত? 40 ডিগ্রি, আর কোণ বি এর মান কত? 60 ডিগ্রি। তার মানে আসে কত? মোট 100 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? কোণ এ প্লাস কোণ বি এর মান হচ্ছে 40 ডিগ্রি, আর বির মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ এ সি ডি সমান সমান কত? 100 ডিগ্রি। আমি কি সবাই বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কি 5 নম্বর অঙ্কটা বুঝবো না? 5 যদি বুঝি 6 নম্বরও শেষ। 6 নম্বরে কি বলছে দেখি তো? আমরা যদি থিওরাম বুঝে থাকি তাহলে তো এগুলো কিছুই না, ললিপপ। 6 নম্বরে কি বলছে দেখি? এবিসি ত্রিভুজের বিসি বাহুকে, এবিসি এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এসিডি, কোণ এসিডি, কোণ এসিডি এটা সমান কত? 105 ডিগ্রি। কোণ এসিডি, কোণ এসিডি সমান দেওয়া আছে 105 ডিগ্রি। বলছে কি কোণ বিএসি প্লাস কোণ এবিসি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু হোয়াট? ভাই এটা সোজা করার সিস্টেম কি? মাঝখানে যা থাকবে সেটারই কোণ লেখা যায়। তাহলে কোণ বিএসি মানে কি? কোণ এ। কোণ এবিসি মানে কি? কোণ বি।
আমি বলছি কি মাঝখানে যেটা থাকে সেটারই কি আমরা কোণ আকারে লিখতে পারি, তাহলে কোণ এ প্লাস কোণ বি চাইছে, অথবা আপনি এইভাবেও তো আমি শিখাইছি কোণ এসিডি সমান কি কোণ এ প্লাস কোণ বি, অথবা কি কোণ বিএসি প্লাস কোণ এবিসি। আচ্ছা, তাহলে আপনি শিখছেন কি কোণ এসিডি সমান কি কোণ বিএসি প্লাস কোণ এবিসি, তাহলে কোণ এসিডি সমান যদি 105 ডিগ্রি হয়, তাহলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি এটা সমান কত 105 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত 105 ডিগ্রি। আমি কি ভাই বুঝাইতে পারছি? আপনারা কোণ এসিডি সমান 105 ডিগ্রি দিচ্ছে, কোণ এসিডি সমান 105 ডিগ্রি দিচ্ছে, দিয়া বলছে কোণ এসিডি সমান কত দিছে 105 ডিগ্রি দিছে, দিয়া বলছে কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু হোয়াট, কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান হোয়াট আমরা জানি কি কোণ এসিডি সমান কি কোণ বিএসি প্লাস কোণ এবিসি, অথবা আপনি চাইলে কি এই মাঝখানেরটা নেবেন আর এই মাঝখানেরটা নেবেন, তার মানে কি কোণ এ প্লাস কোণ বি চাইছে, আমরা জানি কি বহিস্থ কোণ এসিডি সমান কি কোণ এ প্লাস কোণ বি, তাহলে এটা যদি 105 ডিগ্রি হয় তাহলে কোণ এ প্লাস কোণ বি এটা সমান কি 105 ডিগ্রি। আমরা যদি সবাই বুঝে থাকি তাহলে সবাই একটু ফিডব্যাক দিয়ে দেই, টাইপ টু ডান। আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, এই মিলবে না কেন? আপনি কোন শীট নিছেন? শিমু আপনি কোন শীট নিছেন আপু? আমি তো এক শীট দিয়ে পড়াচ্ছি রে আপু, যে শীট আপনাদের দিছি। আপু আমি তো ত্রিভুজ পড়াচ্ছি, আপনি পরিমিতি শীট নিয়ে ক্লাস করতেছেন কেন? ত্রিভুজের শীট নেন, ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজের শীট, চ্যাপ্টারের নাম ত্রিভুজ, চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজ। আবার হাহা দিছে কে? হাহা দিছে কি বান্ধবী নাকি? আপনি যে হাহা দিছেন সে কি আপনার বান্ধবী? তাইলে কিছু বলবো না, বান্ধবী না হলে খবর আছে, কোনো হাহা দেওয়া যাবে না, উনি নাই বুঝতে পারে। যদি বান্ধবী হয়ে থাকেন তাহলে হাহা দেওয়া যাবে, বান্ধবী বান্ধবীরা হাহা দিতেই পারে, কিন্তু হাহা দেওয়া যাবে না। আচ্ছা সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন। এবার টাইপ 3, আমি তো বলছি আজকের ক্লাসের পড়া কারো বাসায় পড়া লাগবে না। আচ্ছা ভাই এইবারে আলোচনাটা খুব সহজ, এটা হচ্ছে নোট 1 আর এটা হচ্ছে নোট 2। আচ্ছা প্রথম হচ্ছে নোট 1, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল হইতে পারে বিয়োগফল হইতে পারে। যোগফল মানে কি সমষ্টি, যোগফলের আরেকটা বাংলা কি সমষ্টি, যোগফলের আরেকটা বাংলা কি সমষ্টি, আর বিয়োগফলের আরেকটা বাংলা কি অন্তর। সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যদি যোগফল বলে
যোগফলের আরেকটা বাংলা কি সমষ্টি, যোগফল বা সমষ্টি কি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, আর বিয়োগফল বা অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হইতে পারবে। বিয়োগফল মানে কি ছোট, যোগফল মানে কি বড়। তাহলে যোগফল বা সমষ্টি কি তার তৃতীয় বাহু অপেক্ষা হবে বড়, আর বিয়োগফল বা অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা হবে কি ছোট। তাহলে আমরা মনে রাখবো কি যোগ মানে বড়, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর হবে, মানে বড় হবে। আর বিয়োগফল মানে কি ছোট, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল বা অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা হবে ক্ষুদ্রতর। এটা কি মনে থাকবে? যোগফল মানে বড়, বিয়োগফল মানে ছোট, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, আর ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল বা অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। তাহলে ত্রিভুজের আমরা কি এই জিনিসটা বুঝছি, নোট 1, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বিয়োগফল বা অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এই পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এইবার আসেন একটা ত্রিভুজ কখন গঠিত হবে অথবা ত্রিভুজ কখন অঙ্কন করা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট, এটা বিভিন্ন জায়গায় আসে। নোট 2, একটা ত্রিভুজ কখন গঠিত হবে অথবা কখন অঙ্কন করা যাবে, গল্প একই। কখন গঠিত হবে অথবা কখন অঙ্কন করা যাবে, গল্প একই। ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হলে, মানে কি একটা এক্সাম্পল দিয়ে দেখি। অঙ্ক নাম্বার 4 নম্বর কি বলছে দেখেন, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 2, 5, 8, 12, 5, 6, 5, 4, 9, 3, 4, 5। আচ্ছা, আপনারা যদি কখনো কোশ্চেন দেয় কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে বা কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠিত হবে, আপনার প্রথম কাজ ত্রিভুজের বাহু কাটা 3টা। প্রথমে দেখবেন ছোট দুইটা বাহু কোন দুইটা, দেখেন এই জায়গায় ছোট দুইটা বাহু কি 2 আর 5, এই জায়গায় কি 5 আর 6, এই জায়গায় কি 5 আর 4, এই জায়গায় কি 3 আর 4। 2 আর 5 যোগ করলে কত 7, 5 আর 6 যোগ করলে 11, 5 আর 4 যোগ করলে 9, 3 আর 4 যোগ করলে 7। আপনাকে যদি কখনো কোশ্চেন করা হয় কখন ত্রিভুজ গঠিত হবে অথবা কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে, সবাই খুব মনোযোগ সহকারে শুনেন। যদি আপনাকে কখনো কোশ্চেন করা হয় কখন ত্রিভুজ গঠিত হবে অথবা কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে, আপনার প্রথম কাজ যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে 3টা বাহু দেওয়া থাকবে প্রত্যেকটা ত্রিভুজের, এর মধ্যে ছোট দুটো বাহু নেবেন। নিলাম, আমরা কি শিখছি? ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হইতে হবে। ত্রিভুজের ক্ষুদ্রতম দুটি বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হইতে হবে। দেখেন এই জায়গায় ক্ষুদ্রতম দুইটা বাহুর যোগফল হচ্ছে 7, আরেকটা বাহু হচ্ছে 8। এটা কি 7 কি 8 এর থেকে ছোট হয়েছে? তার মানে কি ত্রিভুজ গঠিত হবে না। এই জায়গায় হচ্ছে 11, অপর বাহু কত 12, হবে না। এই জায়গায় 9, এই জায়গায় 9, দুইটা সমান হয়েছে, হবে না। এই জায়গায় 7 কিন্তু অপর বাহুটা কত বৃহত্তমটা 5, তাহলে দুইটা ক্ষুদ্রতম বাহুর যোগফল কি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়েছে, মানে বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয়েছে। তার মানে কন্ডিশনটা কি, যদি কখন আপনাকে কোশ্চেন দেয় কখন ত্রিভুজ গঠিত হবে অথবা কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে, তখন তো এই দুটো বাহু ছোট, এই দুটো যোগ করবেন, যোগ করে দেখবেন বড় বাহুর থেকে বড় হয়েছে কিনা। 3টা বাহুর মধ্যে যে দুটো ছোট এই দুটো যোগ করবেন, কইরা দেখবেন বড় বাহুর থেকে বড় হয়েছে কিনা। যদি বড় বাহুর থেকে বড় হয় তাইলে ত্রিভুজ গঠিত হবে। আমি কি নোটটা বুঝাইতে পারছি? এইসব কোশ্চেন কিন্তু পরীক্ষায় আইসা পড়তে পারে। বিসিএসপিতে এখন যে ধরনের কোশ্চেন হয় তাতে এই ধরনের কোশ্চেন দেওয়ার কথা না, কিন্তু অন্যান্য নিয়োগগুলোতে যদি যান এই ধরনের কোশ্চেন প্রচুর আসে। না রে ভাইয়া, শিটগুলো ফটোকপি করে কুরিয়ার দেওয়া হয় না, শিটগুলোর পিডিএফ আর ইমেজ দেওয়া হয়, এখান থেকে নিয়ে নিতে হবে। শিটগুলোর পিডিএফ অথবা ইমেজ দেওয়া হয়, এখান থেকে নিয়ে নিতে হবে।
আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন, আমরা একটু ফিডব্যাক দেই। আচ্ছা, এবার আমরা একটা বেসিক কোশ্চেন শিখবো, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 9। একটু মনোযোগ দেন সবাই। এক্সাম্পল নাম্বার 9, সবাই একটু মনোযোগ দেন। আমি বলছি তো আজকের ক্লাস বাসায় পড়া লাগবে না। রাত বেঁধে তো বলছে বাসায় পড়া লাগবে না, তার মানে কি পড়া ইনশাল্লাহ লাগবে? কোনোদিনই পড়া লাগবে না, যেহেতু আমি বলছি পড়া লাগবে না, ইনশাল্লাহ পড়া লাগবে না। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা একটু দেখি। বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 6 আর 7। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7। বলছে কোনটা তৃতীয় বাহু হতে পারে না। একটু দেখেন, এটাকে একটু বেসিকের খেলা আছে। আচ্ছা, আপনারে এতক্ষণ পর্যন্ত কোশ্চেন দিচ্ছে কি কখন ত্রিভুজ গঠিত হবে, কখন ত্রিভুজ অঙ্কন করা যাবে। এইবার বলছে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে 6 আর একটা দেওয়া আছে 7। বলছে কোনটা তৃতীয় বাহু হইতে পারে না, মানে তৃতীয় বাহুর মান দেয় নাই, কিন্তু বলছে সাইডটার মধ্যে কোনটা তৃতীয় বাহু হতে পারে না। আপনি যেই কাজটা করবেন, আপনার যেই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়া বলা হয় কোনটি তৃতীয় বাহু হতে পারে না, তৃতীয় বাহু হতে পারে না। আচ্ছা, আপনার সিস্টেম হচ্ছে এই জায়গায় যে দুইটা বাহু দেওয়া আছে, এই দুটার বাহু বিয়োগ করবেন, আবার যোগ করবেন। দুইটা বাহু বিয়োগ করবেন আর একটা হচ্ছে যোগ করবেন। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1, 7 আর 6 যোগ করলে হচ্ছে 13। তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা আপনি খুব মনোযোগ সহকারে দেখেন। যদি কখনো দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়া আপনার বলা হয় কোনটা তৃতীয় বাহু হতে পারবে না, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনি এই দুইটা বাহুর বিয়োগফল বের করবেন আর যোগফল বের করবেন, মাঝখানে এক্স দিবেন। এক্স মানে হচ্ছে কি তৃতীয় বাহুটার দৈর্ঘ্য, তার মানে কি 1 লেস দেন এক্স লেস দেন 13। তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা 1 থেকে বড় হবে, 13 থেকে ছোট হবে। তার মানে কি তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কি 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে। তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা হইতে পারে না কত, 1ও হবে না, 13ও হবে না। এগুলো আমরা অসমতাতে শিখছি না, এই অসমতাতে এগুলো আমরা শিখছি না, যে মান বের করা 1 লেস দেন এক্স লেস দেন 13 মানে কি, যেহেতু এই জায়গায় ইকুয়াল নাই, তার মানে 13 থেকে ছোট। আর 1 লেস দেন এক্স মানে কি 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় কি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে এই মানগুলা তৃতীয় বাহুর দৈর্ঘ্য হইতে পারে। তাহলে 5, 8, 9, 13 এর মধ্যে কোনটা তৃতীয় বাহুর দৈর্ঘ্য কখনোই হবে না, 13। আমি কি বুঝাইতে পারছি? 13। তার মানে আপনারা যদি কখনো দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে বলা হয় কোনটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না, যদি এরকম বলি তো 5 লেস দেন এক্স লেস দেন 9, তার মানে কি তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি 5 হইবে না 9 হইবে না, 5 থেকে বড় মানে কি 6, 7, 9 থেকে ছোট। তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হইতে পারবে কত, 6, 7 অথবা 8। আমি কি ভাই বুঝাইতে পারছি? তার মানে দুই বাহুর বিয়োগফল আর দুই বাহুর যোগফল, এটার মাঝখানের যে মানগুলা, সেই মানগুলো তৃতীয় বাহুর দৈর্ঘ্য হইতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? এই কনসেপ্টটা কি বুঝছেন? এই কনসেপ্টটা কি সবাই বুঝছেন? এই কনসেপ্টটা কি সবাই বুঝছেন? এই কনসেপ্টটা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার রাহাত ম্যাজিক দেখবেন। সারা জীবন অনেক কিছু মুখস্থ করে আসছেন, এবার একটু রাহাত ম্যাজিক দেখেন। কথা বলেন নাই রাত বেদারে পড়তে এসেন না তো আশা নিয়ে, ভাইয়া নাকি অনেক সোজা করে পড়ায়। আসলে কি সোজা করে পড়ায়? একটু দেখাই এবার টাইপ 4 আর 5-এ। সবাই একটু লেখেন তো কনসেপ্ট কি ডাউন হয়েছে নাকি। কনসেপ্ট কি ডাউন হয়েছে নাকি সবাই একটু লেখেন। আচ্ছা, এইবার আসেন একটু রাহাত ম্যাজিক দেখাই, যে কিভাবে মুখস্থ না করে কঠিন জিনিস আনসার করা যায়। আচ্ছা, আমরা এখন শিখবো টাইপ 4, দুইটা ত্রিভুজ সর্বসমহর কন্ডিশন। এগুলো সারা জীবন মুখস্থ করছেন, আজকে থেকে ভুলে যান, কোনো মুখস্থ বললে কোনো শব্দ নেই। মুখস্থ করার জন্য কি রাহাত বেদারে পড়তে আসছেন নাকি? আচ্ছা, কোণের ইংলিশ কি অ্যাঙ্গেল, কোণের ইংলিশ কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের আমরা কি দ্বারা প্রকাশ করবো, এ দ্বারা।
আর বাহুর ইংলিশ কি সাইড, সাইডে প্রকাশ করবো কি দ্বারা এস দ্বারা। তার মানে এ মানে হচ্ছে অ্যাঙ্গেল আর এস মানে হচ্ছে বাহু, তাহলে বাহুরে আমরা বাহুর ইংলিশ কি সাইড আর কোণের ইংলিশ কি অ্যাঙ্গেল, তাহলে প্রথম অক্ষর এ, তাহলে কোণ মানে হচ্ছে এ আর বাহু মানে কি এস মানে হচ্ছে কি বাহু। আচ্ছা এখন আপনারা আমি শিখিয়ে দিচ্ছি দুইটা ত্রিভুজ সর্বসম কন্ডিশন হচ্ছে 4টা, এর মধ্যে 3টা কন্ডিশনই আমরা খুব ইজি ভাবে মনে করব 3s 2s 1s। আপনি প্রথমে লিখবেন কি 3টা এস, তারপর লিখবেন 2টা এস, তারপর লিখবেন একটা এস। তাহলে এই জায়গায় গড় একটা খালি আছে, এই খালির জায়গায় এ বসাইবেন, এই জায়গায় গড় 2টা খালি আছে, এই জায়গায় বসাইবেন কি 2টা এ। তাহলে দেখেন 3s মানে কি 3 বাহু সমান, 1 নম্বর কন্ডিশন কি 3 বাহু যদি সমান হয়, দুইটা ত্রিভুজ সর্বসম কন্ডিশন, কিচ্ছু মুখস্থ করতে হবে না, সবাই মনোযোগ সহকারে দেন। 3টা এস লিখছি, 2টা এস লিখছি, একটা এস লিখছি, খালি জায়গাটা একটা এ লিখবেন, এই জায়গায় খালি জায়গা 2টা, এই জায়গায় 2টাই লিখবেন। তাহলে প্রথমে লিখছি কি 3s মানে কি এস মানে কি সাইড মানে বাহু, 3 বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তারপর লিখছি কি 2টা বাহু একটা কোণ, 2 বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ। তারপরে লিখছি কি 2 কোণ 1 বাহু, 2 কোণ 1 বাহু। তাহলে 1 2 3 3টা কন্ডিশন কি মুখস্থ হয়ে গেছে, একটাও কি মুখস্থ করলাম, দেখেন 3s 2s 1s। তাহলে 3s মানে কি 3 বাহু সমান, 2s একটা ঘর খালি আছে মানে কি 2 বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, এই জায়গায় 2টা ঘর খালি আছে তার মানে কি ডাবল এ, তাহলে 2 কোণ ও 1 বাহু সমান। তাহলে আমরা দুইটা ত্রিভুজ সর্বসম কন্ডিশন হচ্ছে 4টা, এর মধ্যে 3টা কন্ডিশন কিন্তু শিখে ফেলছি 3s 2s 1s। তাহলে 3s মানে কি 3 বাহু সমান, 2s এর একটা ঘর খালি আছে যে একটাই হবে, তার মানে 2 বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ। তারপরে কি একটা এস 2টা এ, তার মানে কি একটা বাহু ও 2টা অন্তর্ভুক্ত, একটা 2টা কোণ ও একটা বাহু। আর আরেকটা কন্ডিশন শুধু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও 1 বাহু সমান, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও 1 বাহু সমান। 4 নম্বরটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও 1 বাহু সমান। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন কি আমাদের মুখস্থ হয়েছে, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশন কি আমাদের মুখস্থ হয়েছে? যদি মুখস্থ হয়ে থাকে তাহলে সবাই একটু লেখেন টেকনিক ডান, তাহলে আমাদের টাইপ 4 শেষ। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন টেকনিক ডান, সবাই একটু লেখেন টেকনিক ডান, একটু লেখেন টেকনিক ডান। আচ্ছা ভাইয়া আমি হচ্ছে 10টা মিনিট পর বাকি অংশটুকু একটু পড়াচ্ছি, 10টা 50-এ বাকি ক্লাসটুকু শুরু হবে। 10টা 38 বাজে আমার খুব একটা ইম্পর্টেন্ট ফোন আসতেছে, আমি জাস্ট 10টা মিনিট পর আবার ক্লাস নিতেছি, 10টা 50-এ ক্লাস শুরু করব, আমি আরো 2টা টাইপ পড়াবো। সবাই একটু কমেন্ট করেন এই পর্যন্ত বুঝছেন নাকি। আমাদের আর 15 মিনিটের আলোচনা আছে, আমার একটা খুব ইম্পর্টেন্ট ফোন আসতেছে বারবার, আমি একটু ফোনটা পিক করব। আমি আবার 10টা 50-এ আসবো, টাইপ 5 আর টাইপ 9 আমি আরো 2টা টাইপ পড়াবো, সবাই একটু থাকবেন ঠিক আছে। 10টা 50-এ আসতেছি, সবাই একটু কমেন্ট করেন টেকনিকটা কি জানাচ্ছি কিনা। জাস্ট আমি 10টা, আচ্ছা 50 না, আমি 10টা 55-তে আসতেছি, 10টা 55 এক্সাক্ট 10টা 55-তে আমাদের আর 10-15 মিনিটের আলোচনা আছে, ওই 2টা টাইপ আমি পড়াই দেবো, খুব মজা করে পড়াবো ইনশাল্লাহ, খুব মজা করে পড়াবো। ওকে ভাইয়া আমি জাস্ট একটু 10 মিনিট কথা বলে নেই, তারপর আমি আবার ব্যাক করতেছি 10টা 55-তে।